নমস্কার দর্শক বন্ধুরা, নিউজ ভ্যানগার্ডের সংলাপ অনুষ্ঠানে আপনাদের স্বাগত। সংলাপ ভাবায় যে ভাবনা পথ দেখায়। আগামী 11ই ডিসেম্বর 5টি বিধানসভা রাজ্যের নির্বাচনের ফলাফল ঘোষণা হবে। ইতিমধ্যেই মিজোরাম এবং মধ্যপ্রদেশের যে নির্বাচন, বিধানসভা নির্বাচন অলরেডি সম্পন্ন হয়েছে, গতকাল শেষ হয়েছে এবং আগামী 7 তারিখ দুটো রাজ্যের, তেলেঙ্গানা রাজ্য এবং রাজস্থান যে রয়েছে তার নির্বাচন, বিধানসভা নির্বাচন রয়েছে। এরপরে রয়েছে ছত্তিশগড় নির্বাচন। দুটো ফেজে ছত্তিশগড় নির্বাচন হবে। প্রথম ফেজে নির্বাচন একটা হবে আর দ্বিতীয় ফেজে আরেকটা নির্বাচন হবে ছত্তিশগড়ে। সব মিলিয়ে মিজোরাম, ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা এই 5টি রাজ্যে বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনের ফলাফল ঘোষিত হবে আগামী ডিসেম্বর মাসের 11 তারিখ। আগামী মাসের 11 তারিখ। সেই 11 তারিখের দিকে গোটা ভারতবর্ষের মানুষ, গোটা ভারতবর্ষের যে বিভিন্ন রাজনৈতিক দলগুলি রয়েছে এবং ওই সংশ্লিষ্ট যে রাজ্যগুলি রয়েছে সেই রাজ্যের যারা রাজনৈতিক যে লড়াই বা সংগ্রাম, যে ভোট যুদ্ধ, সেই ভোট যুদ্ধে যারা অংশগ্রহণ করছে বা করবে তারাও ওই 11 তারিখ পর্যন্ত অপেক্ষা করবে। 11 তারিখের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং যারা রাজনীতিবিদ রয়েছে এবং এই 11 তারিখের ওপর, 11 তারিখের এই 5 রাজ্যের ভোটের ওপর আগামী 2019-এ যে লোকসভা নির্বাচন হবে, সেই লোকসভা নির্বাচনে কেন্দ্রে কোন সরকার আসবে, কোন দলের সরকার আসবে, কারা সরকার গঠন করবে, কারা 2019-এর পর থেকে আরও 5 বছর এই দেশটাকে শাসন করবে, সেটা কিন্তু অনেক অংশেই যারা রাজনৈতিক মহল রয়েছেন, বিশেষজ্ঞ মহল রয়েছেন, তারা কিন্তু এটার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন যে এই 5 রাজ্যের ভোটের প্রবণতা, ভোটের ফলাফলের যে প্রবণতা, সেই প্রবণতার উপর ভিত্তি করেই 2019-এ লোকসভা নির্বাচনের ফলাফলের একটা আভাস পাওয়া যাবে। সেটা নিয়ে আমাদের আজকে সংলাপ অনুষ্ঠানে একটা বিশেষ পর্যালোচনা। আজকের আমাদের যে আলোচনার বিষয় বিধানসভার 5 রাজ্যের নির্বাচন এবং গণতন্ত্র। আমরা জানি ইতিমধ্যেই মিজোরামে কালকে ভোট হয়েছে, মধ্যপ্রদেশে ভোট হয়েছে। মিজোরামে প্রায় 80% কাছাকাছি, সঠিক তথ্যটা আমাদের কাছে নেই, প্রায় মোটামুটি 78-80% কাছাকাছি ভোটিং হয়েছেন এবং সবচেয়ে আশ্চর্যজনক মধ্যপ্রদেশে 2018 বিধানসভা নির্বাচনে কিন্তু সবচেয়ে বেশি ভোটিং মধ্যপ্রদেশে হয়েছে, প্রায় 75%-এর ওপর হয়েছে ভোটিং। এবং আমরা দেখেছি এখানে যিনি কংগ্রেসের নেতা রয়েছেন কমলনাথ, উনি প্রেস মিট করে কালকে বলেছেন যে যেহেতু বিপুল অংশের মানুষ ভোট দিয়েছেন, ভোট কাস্টিংটা বেশি হয়েছে, অ্যান্টি ইনকামবেন্সি এটা এখানে রয়েছে এবং যেটা মধ্যপ্রদেশে যে টোটাল যে সিট রয়েছে 230টা সিট রয়েছে, বলেছে 143 থেকে 45টা সিট এখানে কংগ্রেস জোট অ্যালায়েন্স তারা পেয়ে ক্ষমতায় আসবে, এরকম আশা ব্যক্ত করেছে। এবং আমরা এটা যদি দেখি যে রাজ্যভিত্তিক যে সিটগুলি রয়েছে, ছত্তিশগড়ে রয়েছে 91টা সিট রয়েছে এবং তেলেঙ্গানাতে রয়েছে 119টা সিট, বিধানসভা সিট। রাজস্থানে রয়েছে 200 সিট, মধ্যপ্রদেশে 230টা রয়েছে সিট, একটা নমিনেটেড সিট, টোটাল 231টা সিট রয়েছে এবং মিজোরামে রয়েছে 40টা সিট। এবং আমরা যদি দেখি এই যে 3টি রাজ্য, বিশেষ করে রাজস্থান, মধ্যপ্রদেশ এবং যে ছত্তিশগড়, এই 3টা রাজ্যে প্রায় 65টার মতো লোকসভা সিট রয়েছে। এবং এটা ঘটনা গত 2014 লোকসভা নির্বাচনে এনডিএ জোট এখান থেকে এই 65টা সিটের মধ্যে থেকে কিন্তু 62টা সিট জয়লাভ করেছে এবং কেন্দ্রে সরকার গঠনের ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা নিয়েছে। এবং সেখানে যেটা আমি শুরুতে বলছিলাম এবং রাজনৈতিক মহলে যেটা ধারণা যে এই ভোটের ফলাফল কিন্তু 2019-এর লোকসভা নির্বাচনের একটা বিশাল প্রভাব ফেলবে। এবং আমরা যেটা দেখছি কংগ্রেসের কাছে নর্থ ইস্টে 25টা সিট রয়েছে। আমরা কিছুদিন আগে দেখেছি যে বিজেপির যিনি সর্বভারতীয় সভাপতি ছিলেন অমিত শাহ, উনি বলেছেন যে নর্থ ইস্টের যে 25টা সিট রয়েছে লোকসভার, সেই 25টা সিটের মধ্যে 22টার মতো সিট টার্গেট করেছেন যে বিজেপি বা এনডিএ এই 22টা সিট দখল করতেই হবে। এবং সেই ক্ষেত্রে নর্থ ইস্টে যে শেষ দুর্গ রয়েছে কংগ্রেসের, সেটা হলো মিজোরাম। সেখানেও কিন্তু নির্বাচনে আমরা দেখেছি অনেক চাপানুতর হয়েছে। ইলেকশন কমিশনের পরিবর্তন, রিয়াং শরণার্থীদের ভোটার, এগুলি নিয়ে আমরা স্টুডিওতে আলোচনা করেছি। সেটাও কংগ্রেসের কাছে কিন্তু একটা বিশাল লড়াই। এখানে যারা রয়েছেন মিজোরামে বিজেপি একটা কাছে চ্যালেঞ্জের মতো রয়েছে যে এই রাজ্যটা মেঘালয়ের পর মণিপুর, ত্রিপুরা, আসাম, এরপর এটা দখল করার ক্ষেত্রে বিজেপিও 100% এফোর্ট দিয়েছে। সুতরাং সব কিছুর জন্য আমাদের অপেক্ষা করতে হবে 11 তারিখ। আমরা যেটা আজকে পর্যালোচনা করব যে এই আজকের এই 5 রাজ্যে যে নির্বাচনের ফলাফল যেটা 11ই ডিসেম্বর বের হবে, এতে করে আগামী দিন ভারতবর্ষের রাজনীতি, লোকসভা ভোট কোন দিকে প্রভাবিত হবে, কোন দিকে যাবে,
এক। 2 নম্বর হলো যেটা ভারতবর্ষের যে বর্তমান যে অবস্থা চলছে, গণতান্ত্রিক ব্যবস্থা যেটা আমাদের দেশের গণতান্ত্রিক কাঠামো, এই নির্বাচনের উপর এই গণতান্ত্রিক কাঠামোটা আরও কত শক্তিশালী হবে না আরও কত উন্নত হবে সেটাও নির্ভর করছে। আমাদের আজকের পর্যালোচনা আমাদের সাথে রয়েছেন আমাদের রাজ্যের বিশিষ্ট সাংবাদিক জয়ন্ত ভট্টাচার্য। জয়ন্তদা স্বাগত, উনি আমাদের প্যানেলিস্ট। রয়েছেন সমাজকর্মী প্রদীপ্ত রায়, উনি আমাদের প্যানেলিস্ট। আমি প্রথম জয়ন্তদার থেকে শুরু করবো। জয়ন্তদা, এই 5 রাজ্যের নির্বাচন যেটা বললাম আমি প্রাথমিক একটা ডাটা দিয়ে, যে 5 রাজ্যের এই 11 তারিখ নির্বাচনী ফলাফলের পর জাতীয় স্তরে 2019-এর লোকসভা নির্বাচনে কিরকম প্রভাব? না, প্রথমত প্রশ্নটা হচ্ছে এই 5 রাজ্যের নির্বাচনের ফলাফলের পর জাতীয় রাজনীতিতে তার কি প্রভাব পড়বে। তাহলে আমাদের আগে বোঝা উচিত যে 5 রাজ্যের নির্বাচনের ফলাফলটা কিরকম হতে পারে, হ্যাঁ, তার উপর নির্ভর করেই সেই তার প্রভাব পড়া বা না পড়া। তো একটা জিনিস যে মধ্যপ্রদেশ বা রাজস্থান ইত্যাদি এখানে কিন্তু মানে বিজেপি বেশ অনেকদিন ধরে আছে। এবং আমাদের দেশের যে ভোট বা রাজনীতির ট্রেন্ড যেটা দেখা যায়, যে দীর্ঘ সময় ক্ষমতায় থাকলে পরে সেখানে একটা অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর, হ্যাঁ, সেটা একটা কাজ করতে থাকে। এবং মধ্যপ্রদেশে যেমন কৃষকদের একটা অসন্তোষ ইত্যাদি রয়েছে। রাজস্থান আমি ঘুরে এসেছি, খুব সম্প্রতি নয়, কিছুদিন আগে, কয়েক মাস আগে। তো সেখানে আমি দেখলাম যে একটা বেশ চোরা স্রোত কিন্তু সেখানে বইছে, মানে বিজেপির বিরুদ্ধে এরকম। তো 5 রাজ্যে যে মানে ভোটের যে ট্রেন্ড চলছে, মানে এটা মানে হলফ করে কিছু বলা যাচ্ছে না। মানে যেমন হিন্দি যেমন বলে কুছ ভি হো সকতা হ্যায়, কুছ ভি। তো আজকেই দিল্লি একজন সাংবাদিকের সঙ্গে, মানে একজন প্রবীণই বলা যায় ওনাকে, আমার থেকেও একটু বড় বয়সে, তো ওনার সঙ্গে কথা হচ্ছিল, মানে এমনি আমি খোঁজ খবর নিচ্ছিলাম যে ব্যাপারটা কি। যাই হোক, ওনার কথাই তো আর শেষ কথা নয়, কিন্তু উনি বলছেন যে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর খুবই স্ট্রংলি কাজ করছে। এবং 5 রাজ্যের ভোটে কিন্তু বেশিরভাগ রাজ্য বিজেপির হাত থেকে ছুটে যেতে পারে, হ্যাঁ, সেই সম্ভাবনাগুলো ভীষণভাবে কাজ করছে। হ্যাঁ, এবং এটা হচ্ছে যে কেন্দ্রে আমরা যে মানে সরকার পেয়েছি, হ্যাঁ, তারা যে প্রতিশ্রুতিগুলি দিয়েছে যে 15 লক্ষ করে অ্যাকাউন্টে ঢুকবে, বিশেষ করে যে বেরোজগারি থেমে যাবে, বছরে 2 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা হবে, ইত্যাদি কিছু হয়নি। এটা ঘটনা যে ইত্যাদি খুবই কম হয়েছে। হ্যাঁ, তো এবং তাছাড়া স্টেট নির্বাচনে, রাজ্য নির্বাচনে কিন্তু সেখানকার নিজস্ব ফ্যাক্টরসগুলি কাজ করে। এবং আমাদের দেশে এটা তো ঘটনাই যে যারাই ক্ষমতায় যায়, মানে বেশ কিছুদিন ক্ষমতায় থাকার পর যে দলই হোক, মানে সেটা দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি বলি যে কম বেশি দুর্নীতিতে ওরা জড়িয়েই পড়ে। এবং যে যাই হোক, এবং যে সমস্ত প্রতিশ্রুতিগুলো মানে ক্ষমতায় আসার আগে বিভিন্ন দল দিয়ে থাকে, হ্যাঁ, তারা কিন্তু সেই প্রতিশ্রুতিগুলো সেভাবে পালন করে না, হ্যাঁ, বা পালন করতে পারে না। তো সেই সব ফ্যাক্টর এখন 15 বছর ধরে এখানে আছে, হ্যাঁ, ইত্যাদি। তো সেই সব জায়গায় তো সেই ফ্যাক্টরগুলো কাজ করছে। তো সেই দিক থেকে বলা যায় যে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর বেশিরভাগ রাজ্যগুলোতে কাজ করছে। আর তোমার যেটা প্রশ্ন যে সেই, এটা আমরা পরবর্তী সময় আসছে একদম প্রথম এই 5 রাজ্যের আগামী 11 তারিখ নির্বাচনের ফলাফল বেরোবে, এর মধ্যে আরো 2 রাজ্যের নির্বাচন হবে। সব মিলে সার্বিকভাবে আপনার কি মনে হচ্ছে এই 5 রাজ্যের নির্বাচনে একটা মানে সম্যক একটা ধারণা কি ফলাফল হতে হবে? প্রথম হচ্ছে আজকে যে আলোচনার বিষয়টা ঠিক করা হয়েছে তাতে গণতন্ত্র কথাটা জুড়ে দেওয়া হয়েছে। 5 রাজ্যের নির্বাচনী ফলাফল ও গণতন্ত্র এরকম বলা হয়েছে। তো আমি প্রথম বলতে চাই যে আসলে গণতন্ত্র কি আমাদের দেশে আছে? আসলে তো যেটা আছে সেটা হচ্ছে ভোটতন্ত্র। এটা হচ্ছে ভোটতান্ত্রিক দেশ। ভারতবর্ষ হচ্ছে একটা ভোটতান্ত্রিক রাষ্ট্র। ভোটের জন্য এখানে যে সমস্ত ব্যবস্থাপনা করা হয় সেটাকে শাসক শ্রেণী গণতন্ত্র বলে প্রচার করে, কিন্তু মানুষের দিক থেকে এটা কিন্তু কোনো গণতন্ত্র নয়। গণতন্ত্র কী হওয়া উচিত, কীরকম হয়, তার রূপরেখা কী, সে ব্যাপারে একটা বিস্তৃত আলোচনার বিষয় রাখে, অবকাশ রাখে, কিন্তু এখানে এত বিস্তৃত আলোচনা করা সম্ভব নয়। তবু আমি একটু ছুঁয়ে যেতে চাই যে এই যে সামগ্রিক যে সমস্ত বিষয়গুলি দেখছি, যে সমস্ত ডামাডোল দেখছি, প্রচার মাধ্যমে যে ব্যাপক প্রচার দেখছি, সমস্ত কিছুই কিছু আসলে একটা ভোটতান্ত্রিক ব্যবস্থাকে নিয়ে। ঠিক আছে, এখানে ভোট শেষ কথা। এই ভোটতন্ত্রের পিছনে আবার আছে পুঁজিবাদ সামন্তবাদের একটা মাখামাখি ব্যাপার।
তো এখন এই যে এখন পরিস্থিতিটা আছে সেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন যে প্রচার মাধ্যম, এখানে আসলে প্রচার মাধ্যমগুলো তো নিরপেক্ষ নয়। এই যে বিভিন্ন যে ওপিনিয়ন পোল যেটা হয়, দেখা যাচ্ছে যে যে সমস্ত মাধ্যম ইলেকট্রনিক মিডিয়া বা প্রিন্ট মিডিয়া বর্তমানে যে এনডিএ বা বিজেপির পক্ষে কাজ করছে, তারা তাদের যে মানে বিভিন্ন যে অ্যানালিসিসগুলি হয়, যে ওপিনিয়ন পোল তৈরি করে, ওরা বিজেপির ফেভারে রাখে। আবার বিজেপির বিরুদ্ধে যে গুটিকয় মিডিয়া আছে, তাদের ওপিনিয়ন পোলটা একটু বিজেপির মানে বিপক্ষে থাকে, কংগ্রেসের দিকে একটু হেলে থাকে। ফলে এখানে ওই ওপিনিয়ন পোলগুলিও আসলে সব কিছু মিলেমিশে বোঝার ব্যাপার আছে। এমনিতে যারা ইলেকশনে দাঁড়ায়, যারা ইলেকশন গায়, যে রাজনৈতিক নেতারা, কেউই তো আর গরিব মানুষের প্রতিনিধিত্ব করেন না, গরিব মানুষের জন্য কাজও করেন না। তারা সবাই বিশাল কোটিপতি মানুষ, এবং তারা প্রচুর টাকা কামান, রাজনীতি করে, এবং সেই টাকা কামানোর জন্য এরা গরিবের জন্য ভোট যখন আসে তখন চোখের জল ফেলেন, নানা রকম কথাবার্তা বলেন, বাস্তবে কোনো কিছু হয় না। ফলে যথারীতি গত 15 বছর কেন, গত 30 বছর কেন, 50 বছর 70 বছরও সাধারণ মানুষের কিছুই হয়নি। এই যে দলীয় এই যে অনগ্রসর শ্রেণী, তারপর এই যে ST/SC বলে মাথা মানে সাংঘাতিক মাথা কুটছে যে রাজনৈতিক নেতারা, যারা প্রতিনিধিত্ব করেন, দলিতের প্রতিনিধিত্ব করেন বা বিভিন্ন যে অনগ্রসর মানুষদের প্রতিনিধিত্ব করেন, তারা সবাই কোটিপতি, বিলিয়নিয়ার এক একজন। অথচ দেখা যাবে যে সাধারণ দরিদ্র মানুষ যারা, এরা যে তিমিরে সেই তিমিরেই আছে। মাত্র 6% দলিত মানুষের কাছে বা অনগ্রসর মানুষের কাছে বা তফসিলিভুক্ত মানুষদের কাছে এই সমস্ত যে রিজার্ভেশনের সমস্ত সুযোগ সুবিধাগুলি পৌঁছায়, আর বাকি 94% কিন্তু খুবই অন্ধকারে আছে। এবং 10 লক্ষ টাকার উপরে বাৎসরিক পারিবারিক আয় আছে এই 6% মানুষের মধ্যে। আর দেখা যাবে বাকিদের মধ্যে যা অবস্থা আছে, 10,000 টাকাও সারা বছর রোজগার করতে পারে না। এই বৈষম্যের বাতাবরণে এই ভোটগুলো হয়। কিন্তু দেখা যায় যে এই দলিত ভোট বা এই অনগ্রসর ভোট ST/SC ভোট একটা বিরাট ফ্যাক্টর হিসেবে দেখা দেয় এবং মানুষকে মোটিভেট করা হয়। আমরা দেখেছি ছত্তিশগড়ে এরকম কথা ওঠে যে 500 টাকা দেওয়া হয়েছে ভোটের দিন সন্ধ্যেবেলা শুয়োরের মাংস আর মদ খাওয়ার জন্য। সেই আনন্দে লাফাচ্ছে সে মানুষগুলি, ওরা যাদেরকে দেওয়ার তাদেরকে ভোট দিয়েছে, যাদেরকে দিতে বলা হয়েছে, এরকম খবর আছে। এইভাবে কি হয়, 10-15 হাজার টাকা ধরিয়ে দিয়ে সারা বছরে কিছু করা হলো না, 5 বছর 10 বছরে 70 বছরে কিছু করা হলো না, ভোটের আগে 10-15 হাজার টাকা ধরিয়ে দিয়ে মানুষকে মোটিভেট করিয়ে দেওয়া হয়। এইভাবে ভোটটা গেয়ে নেওয়া হয়। অর্থাৎ এই ভোটতন্ত্রের মধ্যে এই সমস্ত প্রহসনগুলি ঘটে। এই প্রহসনের মাঝে দাঁড়িয়ে আমরা যেটা বলবো যে এখন যেটা পরিস্থিতি আছে, সামগ্রিকভাবে পরিস্থিতিটা তো বিজেপির বিপক্ষে আছে মানুষের রোষের দিক থেকে। যতই রাম মন্দির করুক, সেই করুক, এসব নিয়ে এখন আর খুব বেশি মানুষকে মাথা ঘামাতে আমরা দেখছি না। বিশেষ করে কৃষক সমাজ ব্যাপকভাবে ক্ষুব্ধ হয়ে গেছে। এবং এটা ঘটনা, যদি অন্য সরকার আসে, যদি মিলেজুলি কংগ্রেস নেতৃত্বে সরকার আসে, কৃষকের অবস্থার কোনো উন্নতি হবে এরকম আশা আমরা করতে পারি না, কারণ এই ধরনের আশা করাটা হচ্ছে অবৈজ্ঞানিক। কিন্তু বাস্তবে এখন যে সমস্যা আছে, এটা মাত্রার প্রশ্ন। দেয়ালে পিঠ ঠেকে গেছে সমস্ত কৃষকদের, শ্রমিকদের কর্মসংস্থানের যা অভাব তৈরি হয়েছে, দেয়ালে পিঠ থেকে গেছে মানুষের। সেই ক্ষেত্রে একটা ব্যাপক অসন্তোষ কাজ করছে। ইলেকশন মেশিনারি শুধু মানুষের কতজন মানুষ ভোট দিচ্ছে তার উপর নির্ভর করে না, আরও অনেক কিছু আছে, প্রশাসনিক বিষয় আছে, পুলিশি বিষয় আছে, আরও পুঁজিপতিদের পেছনে মানে কাদের পেছনে কর্পোরেট হাউস কি কত টাকা ঢালছে, কাদেরকে আনতে চায় কর্পোরেট হাউস পুঁজিপতিরা, এ সমস্ত বিষয় তো আছে। তারপর মানুষকে দিয়ে ভোটটা করিয়ে নেওয়া হয়। তো মানুষকে ভোটটা করিয়ে নিলে মানুষের প্রশ্ন যদি আসে, সেখানে আমরা দেখব যে সারা ভারতের সমস্ত জায়গাতেই সেই যে মানে জয়ন্তদা যেটা বলে অ্যান্টি ইনকামবেন্সি ব্যাপকভাবে আছে। কিন্তু অ্যান্টি ইনকামবেন্সি থাকলেই যে বিজেপি তার সরকার থেকে হটে যাবে, এটাও এক মানে সত্য, মানে ধ্রুব সত্য আমরা ধরতে পারি না। মানুষের অসন্তোষ, সংখ্যাগরিষ্ঠ মানুষের অসন্তোষ থাকলেও একটা সরকার থাকতে পারে, কারণ সরকার থাকার পেছনে আরও অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। বিশেষ করে একটা পুঁজিবাদী রাষ্ট্র কাঠামোয়, সেখানে ক্যাপিটালিস্ট যারা আছে, কর্পোরেট হাউস, কাদের পেছনে বেকিংটা আছে, তাদের টাকা কাদের হাতে বেশি আছে, কে কত টাকা খাটাচ্ছে ইলেকশনে, সেটাও একটা বড় বিষয় আছে। সেদিক থেকে কিন্তু বিজেপি অন্য সমস্ত রাজনৈতিক দল থেকে বহুগুণ এগিয়ে আছে। আমরা জানি যে নভেম্বরের 3য় সপ্তাহে 22,000 বিজ্ঞাপন শুধু বিজেপি বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন মাধ্যমে, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াতে দিয়েছে, সেটা খবর হয়েছে। অন্য কোনো বড় মাল্টিনেশনাল কোম্পানিও এর কাছাকাছি নেই। অর্থাৎ এত বিজ্ঞাপন দিচ্ছে। যদি কেউ কাজ সত্যি করে থাকে, মানুষের জন্য অত বিজ্ঞাপনের দরকার লাগে না। বিজ্ঞাপন দেওয়ার অর্থই হচ্ছে যে আমাকে বোঝাতে হবে মানুষকে যে আমরা এই কাজ করেছি। তো বিজ্ঞাপন দিয়ে বোঝাতে হয় কখন? বাস্তবে কাজটা যখন হয় না তখনই তো বোঝাতে হয়। তো বাস্তবে মানুষের জন্য কাজ করা হয়নি, যে তার প্রথম মানে পরিচয় হচ্ছে এই বিজ্ঞাপন দিয়ে মানুষকে জানানো যে আমরা এই করেছি। অর্থাৎ আমি পাইনি, কিন্তু তোমার পাশের বাড়ির লোকটা পেয়েছে, এটা খেয়াল রাখো। তো পাশের বাড়ির কে পেয়েছে খোঁজ নিল না, তাহলে তার পাশের বাড়ির লোকটা পেয়েছে। ওই জন্যই তো আমরা বলছি যে এত লোক পেয়েছে। ওই 2 কোটি লোক চাকরি পাওয়ার কথা ছিল, দিয়েছি 45 লাখ লোককে, ঘরে ঘরে লাইট জ্বালিয়ে দিয়েছি,
তারপর আরও কী কী দিয়েছে এই সমস্ত কিছু। কিন্তু বাস্তব হচ্ছে যে ভারতবর্ষের 70% মানুষ তো কৃষিজীবী। এই 70% মানুষের মধ্যে কিন্তু ব্যাপক অসন্তোষ আছে। ধর্মকর্ম, রাম মন্দির দিয়ে সেগুলি আর করা যাচ্ছে না, কারণ মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থানের যে বেসিক সমস্যা, শিক্ষা স্বাস্থ্যের যে বেসিক সমস্যা, কর্মসংস্থানের যে বেসিক সমস্যা, এই যে চাষিরা যে তার উৎপাদিত সম্পদ বিক্রি করতে পারছে না, পচে নষ্ট হচ্ছে, তার যে সমস্যা, এই সমস্যা তো ধর্মকর্ম দিয়ে মিটবে না। ফলে ধর্ম যাদের অবলম্বন তারা এটা করতে পারবে না। কিন্তু বিজেপির কি একা নাকি ধর্ম অবলম্বন? কংগ্রেস করছে না? মধ্যপ্রদেশে কিন্তু কংগ্রেসের একটা এজেন্ডা আছে যে গোমাতাদের শেল্টার দেওয়া হবে। অর্থাৎ এই ভণ্ডামিটা শুধু বিজেপি করছে একা নয়, বিজেপির হয়তো মাত্রাটা অনেক বেশি, কিন্তু তার পাশাপাশি কংগ্রেসও করছে। তৃণমূল যেমন পশ্চিমবঙ্গে উঠে পড়ে লেগেছে খোল করতাল দেবে কীর্তনিয়াদের এই শীতে, মানে যা খুশি তা চলছে, মানে চুবিয়ে দেওয়া হচ্ছে মানুষকে এই ধর্মীয় রসে। প্রত্যেকে সেটা করছে, প্রত্যেকে এই সুবিধাবাদী ভণ্ডামির আশ্রয় নিচ্ছে। বিজেপির ক্ষেত্রে তো মাত্রাটা বেশি আছে, এই জন্য সেটা চোখে লাগছে, কারণ এটাই তাদের অবলম্বন, অন্তত ঘোষিত অবলম্বন। অন্যদের ঘোষিত অবলম্বন নয়, কিন্তু ওরাও সেটা ব্যবহার করে। তো এই প্রেক্ষিতে আমরা দেখব যে বর্তমানে যে এই 5 রাজ্যের মধ্যে রাজস্থান তো বিজেপির থেকে চলে গেছে, বিজেপির হাত থেকে চলে গেছে 2 বছর ধরে, একই কথা আমরা শুনে আসছি। এবং লোকসভার বাই ইলেকশনগুলো দেখা গেছে, কোনো অপিনিয়ন পোলেও মানে বিজেপির যে প্রচার মাধ্যমগুলি আছে, যে মিডিয়াগুলি আছে, এরাও রাজস্থানকে বিজেপির ফেভারে দেয়নি। ইদানিং ছত্তিশগড়ে বিজেপির ফেভারে অনেকে দিয়েছে। এটা কি হবে এখনো বলা যাচ্ছে না। আর সবচেয়ে বড় ক্রুশিয়াল মানে ভাইটাল হচ্ছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে কে ক্ষমতা দখল করবে তার উপর কিন্তু নির্ভর করছে 2019-এ কারা কেন্দ্রে ক্ষমতা দখল করবে। এবং মধ্যপ্রদেশে যদি বিজেপি যদি মধ্যপ্রদেশ হারায় এবং কংগ্রেস যদি মধ্যপ্রদেশে গেইনার হয়, তাহলে কংগ্রেস কেন্দ্রীয় শক্তি হিসেবে উঠে আসবে মহাজোটের, এবং মহাজোট তখন হওয়ার সম্ভাবনা প্রবল। এছাড়াও তেলেঙ্গানা যদি 50টির বেশি আসন যদি চন্দ্রবাবু নাইডু এবং কংগ্রেস মিলে জুলে যদি পেয়ে যায়, তাহলে সেটা আরও শক্ত হয়ে উঠবে। সেক্ষেত্রে ছত্তিশগড় যদি বিজেপি পেয়েও যায়, তবুও সেখানে তার সিগনিফিকেন্স থাকবে না। মিজোরামের তো কোনো সিগনিফিকেন্স সেভাবে নেই। আসল হচ্ছে ওই 4টি রাজ্য, এবং এটা হচ্ছে বর্তমান প্রেক্ষাপট এবং অবস্থা। কিন্তু যা আছে, যদি সব হিসাব ঠিকঠাক চলে, তাহলে মধ্যপ্রদেশে একটা কড়া টক্কর হবে। আমরা অপেক্ষা করবো 11 তারিখ কী হয়, সেই ভোটতন্ত্রে কার জয় হয়, এবং এই ভোটতন্ত্রে যাদের জয় হবে তারাই কিন্তু 19-এর যে মানে যে প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়ার মধ্যে অনেক বেশি এগিয়ে যাবে। একদম জয়ন্তদা, যেটা প্রদীপ্ত বলছিলেন যে ওপিনিয়ন পোল, যেটা আমরা জাতীয় স্তরে যেটা বলছিলেন যে বিজেপি মানে মিডিয়া যারা রয়েছে, বিজেপির পক্ষে যারা রয়েছে, তারা ওপিনিয়ন পোলের মধ্যে বিজেপির পক্ষে দেখিয়েছে। কিন্তু আমরা দেখেছি 1-2টো জাতীয় মিডিয়া কিন্তু প্রাথমিকভাবে যেটা দেখিয়েছে যে রাজস্থান, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানাতে কিন্তু বিজেপি মানে এখানে হারার একটা সম্ভাবনা রয়েছে। এবং ছত্তিশগড়ের ক্ষেত্রে এরাও দেখিয়েছে, পরবর্তী সময় দেখেছি আমরা এটা হয়তো বা চাপে উপরে হোক, যেভাবে হোক এটা চেঞ্জ হয়েছে। কিন্তু ওপিনিয়ন পোল ধরি আমরা সার্বিকভাবে, বা এই যে মধ্যপ্রদেশে 15 বছর ধরে ক্ষমতায় রয়েছে, রাজস্থানে 10 বছর ধরে রয়েছে, ছত্তিশগড়ে প্রায় এরকম রয়েছে, যেটা আপনি বলছিলেন প্রথমে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টরটা। কারণ সাউথ ইন্ডিয়া, তেলেঙ্গানা বা অন্য দেশে আমরা রিসেন্ট কর্ণাটক নির্বাচনে দেখেছি বিজেপি বিশেষ কোনো প্রভাব ফেলতে পারেনি। বেসিক্যালি যেটা বলেছেন ইম্পর্টেন্টলি, যেটা রাজস্থান, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের মধ্যে, ছত্তিশগড় আর রাজস্থান এবং মধ্যপ্রদেশের নির্বাচনের ফলাফলের ওপর লোকসভা নির্বাচনের যে ফলাফল 2019-এ এনডিএ বা ইউপিএ কতটা আপনার এই যেটা বলে জোট করার ক্ষেত্রে বা সরকার করার ক্ষেত্রে কতটা ভূমিকা নিতে পারে এই দুটো রাজ্যের, বিশেষ করে ফলাফল? না, প্রথমত এই প্রদীপ্ত যেটা বললেন যে রাজস্থানে পট পরিবর্তনের সম্ভাবনা খুবই প্রবল, হ্যাঁ, তো সেটা কিন্তু আমার কাছে মানে এই অ্যানালিসিসটা ঠিক মনে হয়েছে। এবং রাজস্থান হচ্ছে একটা মানে বড় রাজ্য, আর এর থেকেও আরও বড় রাজ্য হচ্ছে মধ্যপ্রদেশ। এবং মধ্যপ্রদেশে 15 বছর ধরে ক্ষমতায় আছে। এমনিতেই 15 বছর যে কোনো দল যদি ক্ষমতায় থাকে, সেখানে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর কাজ করে। এবং ভারতবর্ষে এমন কোনো দল নেই যারা কম বেশি দুর্নীতির সঙ্গে জড়িয়ে যায় না, হ্যাঁ, এমন কোনো দল নেই। এবং এমন কোনো দল নেই যার নেতারা মানে সুখ ভোগের দিকে, লাক্সারির দিকে, বড় বড় গাড়ির দিকে, বাড়ির দিকে চলে যায় না। হ্যাঁ, তো কাজেই সেখানে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর কাজ করবে। মধ্যপ্রদেশে কিন্তু মানে সেটা একটা কৃষি প্রধান দেশ আর রাজ্য, সেখানে কিন্তু ইন্ডাস্ট্রি সে অর্থে অত ডেভেলপ না, সেখানে কৃষি প্রধান। এবং তো সেখানে কিন্তু কৃষকরা খুবই আনহ্যাপি।
এবং বিভিন্ন কারণে। রাজস্থানও তো সেম। হ্যাঁ, রাজস্থান তো আমরা আগে বললাম 2-2.5 বছর ধরে কৃষক আন্দোলন কন্টিনিউ চলছে। হ্যাঁ, চলছে সেখানে, এবং রাজস্থানে তো হবেই। সেটা তো মানে এটা প্রায় মানে টেকেন ইনটু গ্র্যান্টেড যে রাজস্থানে পট পরিবর্তন হচ্ছে। এখন মধ্যপ্রদেশে সেই সম্ভাবনা আমার মতে খুবই প্রবল। হ্যাঁ, যেটা বলে যে ন্যাক এন্ড ন্যাক, আমার কাছে মনে হচ্ছে না যে সেটা ন্যাক এন্ড ন্যাক, যদিও আমি অনেক দূরে আছি, কিন্তু তারপরেও মনে হচ্ছে যে সেখানে কিন্তু মানে অ্যান্টি বিজেপি ফোর্স খুব স্ট্রংলি এগিয়ে যাচ্ছে। তো ছত্তিশগড়েও কুছ ভি হো সকতা হ্যায়, মানে যা কোনো কিছুই হতে পারে। তেলেঙ্গানায় ওই রকম একটা চান্স রয়েছে, কি হবে বলা যায় না। তো সেই দিক থেকে রাজস্থান এবং মধ্যপ্রদেশ যদি চলে যায়, তাহলে এটাকে বুঝতে হবে যে সেটা একটা সরকার বিরোধী, এটা কেন্দ্রেই হোক আর রাজ্যেই হোক একটা হাওয়া সারা দেশে সেটা চলছে। হ্যাঁ, সেটা চলছে। এবং মধ্যপ্রদেশ এবং রাজস্থানের ফল যদি বিজেপির বা এনডিএ জোটের বিপক্ষে যায়, তো স্বাভাবিকভাবেই 2019-এ তার মানে একটা ভালো রকম প্রভাব পড়বেই। কারণ একটা জিনিস কি হয় যে সাধারণভাবে যখন শাসক দল বা শাসক শ্রেণীর যে ক্রাইসিসটা যখন শুরু হয়ে যায়, সেই ক্রাইসিসটা কিন্তু উত্তর বাড়তেই থাকে। হ্যাঁ, উত্তর বাড়তেই থাকে। এবং সেটা মোদিজির হাতে এমন কোনো ম্যাজিক নেই যা দিয়ে উনি সেই ক্রাইসিসগুলোকে দুম করে ওভারকাম করে ফেলতে পারেন। বিশেষ করে ডিমনিটাইজেশন এই যে ইত্যাদি, এর তো একটা প্রভাব মানে সাংঘাতিকভাবেই পড়েছে। হ্যাঁ, যে প্রাক্তন যে মানে রিজার্ভ ব্যাংকের গভর্নর, হ্যাঁ, তো উনি তো সেটা বলেই দিয়েছেন। এবং যে অর্থনীতি বিষয়ে যে প্রধানমন্ত্রী উপদেষ্টা ছিলেন, উনিও বলেছেন ইট ওয়াজ এ ডিজাস্টার। তো সেই সব ব্যাপারগুলোই আছে। তাছাড়া সাধারণভাবে এটা কি বলা যাবে যে ভারতবর্ষের লোক খুব সুখে আছে? হ্যাঁ, আছে দিন যেটা আসার কথা ছিল সেটা এসেছিল? আমার তো মনে হয় না। কাজেই যদি রাজস্থান যাবেই, মনেই হচ্ছে যাবে, হ্যাঁ, এবং মধ্যপ্রদেশের ফল যদি খারাপ হয় এবং অন্য জায়গায় কিন্তু মানে খুব ভালো হবে সেটা ভাবার কোনো কারণ নেই। হ্যাঁ, ইভেন ছত্তিশগড়ে এবং এরকম, তো তখন কিন্তু মনে রাখতে হবে যে জানেওয়ালা দিন আনেওয়ালা হ্যাঁ। তো মানে এই সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না। তবে আমাদের এর জন্য চোখ রাখতে হবে ডিসেম্বর 11 পর্যন্ত, দেখা যাক তখন কি হয়। জয়ন্ত দাস শেষ করলেন যে দ্বিতীয় পর্যায়ে আলোচনাতে জানেওয়ালা দিন আনেওয়ালা হ্যাঁ। রাজস্থান, মধ্যপ্রদেশ কিন্তু এটা অ্যাডজাসেন্ট ইউপি বা যে মধ্য ভারত বা নর্থ ইন্ডিয়া, যেটা উত্তর ভারতের যে বলয়টা রয়েছে, যেটা সবচেয়ে বেশি শক্তিশালী বিজেপি। এবং যে বিষয়টা আপনি পিন পয়েন্ট করতে চেয়েছিলেন যে রাম মন্দির ইস্যুটা, এবং রাম মন্দির ইস্যু আমরা ইতিমধ্যেই দেখেছি বিভিন্ন জায়গায় রাম মন্দির, অযোধ্যাতে একটা নতুন করে প্যানিক তৈরি করার চেষ্টা হচ্ছে, রাম মন্দির করার চেষ্টা করা হচ্ছে। রাজস্থান এবং মধ্যপ্রদেশের নির্বাচনে যদি এনডিএ জোট হেরে যায়, তাহলে এই মধ্য ভারতের ইউপি সবচেয়ে বড় স্টেট সহ অন্যান্য যে রাজ্যগুলি আছে, এখানে এই রাম মন্দির ইস্যু বা এই ধর্মভিত্তিক রাজনীতিতে কি 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপি রিগেইন করতে পারবে লোকসভার আসার জন্য, যদি রাজস্থান আর মধ্যপ্রদেশ যদি ডিজাস্টার হয়ে যায়? একটা বিষয় হয়তো এখন বললে একটু বাড়াবাড়ি মনে হতে পারে, কিন্তু ব্যাপারটার মধ্যে বাস্তবতা আছে। যদি এই যে ডিসেম্বরের 11 তারিখ ইলেকশনের যে রায় মানে যে রেজাল্ট বেরোবে, সেটা যদি বিজেপির বিপক্ষে যায়, 7 তারিখ কিন্তু আবার অযোধ্যার রাম মন্দির আরে বাবরি মসজিদ ভাঙার একটা বর্ষপূর্তি আছে, 26 বছর পূর্তি হবে। সেই দিন কিন্তু অনেক কিছু ঘটনা ঘটবে। ডিসেম্বরের 6 তারিখ, 7 তারিখ কিন্তু একটা সিগনিফিক্যান্ট ব্যাপার আছে। 7 তারিখ রাজস্থানের ইলেকশনের ডেটটা এরকমভাবে ফেলা হয়েছে, 6 তারিখ কিন্তু অযোধ্যার কিছু একটা ঘটনা ঘটবে। ঠিক আছে, এগুলি সব কিন্তু একটা হিসেবের মধ্যে রাখা উচিত। তার জন্য আমি প্রশ্নটা করেছি। 6 তারিখ অযোধ্যার সেই 26 বছর পূর্তি হবে বাবরি মসজিদ ভাঙার, আর 7 তারিখ রাজস্থান ইলেকশন। একটা ধুন্ধুমার ঘটনা ঘটবেই, কারণ যখনই দেখা যাবে যে রাজস্থান হারানোর সম্ভাবনা বেশি বেড়ে যাচ্ছে এবং আছেই সম্ভাবনা, তখন একটা কিন্তু আলটিমেট মানে লাস্ট সময়ের একটা গেন, লাস্ট মিনিট গেনের জন্য কিন্তু একটা কিছু ঘটনা 6 তারিখ ঘটতে পারে। আর তারপর যদি 11 তারিখ যদি সমস্ত রেজাল্ট যদি বিজেপির ফেভারে না থাকে, তাহলে কিন্তু যেটা হবে যে রাম মন্দির ইস্যুটা এভাবে উঠে আসবে যে স্থানিক গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে আমাদের দেশে।
অবশ্যই সারা ভারত জুড়ে সেটা হবে না, কিন্তু জায়গায় জায়গায় বিভিন্ন পকেটে পকেটে কিন্তু একটা গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। কারণ এই বিজেপি বা আরএসএসের মতো যে সংগঠন, রাজনৈতিক দলগুলো, এরা কিন্তু মূলত জিগিরের উপর নির্ভর করে চলে। যে মানুষগুলোকে মোটিভেটেড করে, এরা কিন্তু যুক্তি বুদ্ধি দিয়ে সমস্ত কিছু বোঝার মতো অবস্থায় নেই, একটা উন্মাদনার মধ্যে থাকে। কারণ যারা মনে করে যে অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য এগুলি আমার মূল সমস্যা নয়, মূল সমস্যা হচ্ছে একটা মন্দির নির্মাণ করা, মূল সমস্যা হচ্ছে ধর্ম, কর্ম, টুকটাক, ঝাড়ফুঁক সমস্ত কিছু ঠিকঠাকভাবে চালানো, এদের ক্ষেত্রে কি হয়, এদের মানসিক বৈকল্য তো আছে। ফলে এই মানুষগুলিকে নিয়ে যারা রাজনীতি করে, এই মানুষগুলি যারা মোটিভেটেড করে, এই মানুষগুলি কিসের ভিত্তিতে মোটিভেটেড হয়? উন্মাদনা বা জিগিরের ভিত্তিতে। বুদ্ধি দিয়ে, চেতনা দিয়ে, বিজ্ঞান চেতনা দিয়ে সমাজকে জানা বোঝার ব্যাপারগুলি, শিক্ষা সংস্কৃতি তাদের মধ্যে নেই, এবং সেই শিক্ষা সংস্কৃতিহীন মানুষগুলিকেই তো কাজে লাগানো হয়। ফলে তাদেরকে দিয়ে যে কোনো কাজ যে কোনো সময় করিয়ে ফেলা হয়। বুদ্ধিজীবীদের সমস্যা হচ্ছে এটা, তারা অনেক কিছু ভেবে চিন্তে করে। ফলে ফেক নিউজ তৈরি করার সময় তারা ভাবে যে এটা কি সঠিক হচ্ছে, নানা রকম বিবেকের তাড়নায় ভোগার ব্যাপার আছে। তারপর চেতনা দিয়ে মানুষের অবস্থাকে বোঝার চেষ্টা করে, সমাজকে বোঝার চেষ্টা করে। তাদের তো সমাজকে বোঝা, সমাজের বিবর্তন বোঝা, বিজ্ঞানকে বোঝা, ইতিহাসকে জানা বোঝা, এগুলির কোনো বাধ্যবাধকতা তাদের নেই। তারা জিগিরের উপর আছে, কল্পনার উপর আছে। পুরাতাত্ত্বিক কোনো রকম ইতিহাসের কোনো রকম প্রমাণ না থাকা সত্ত্বেও সমস্ত এই দেবদেবীর সমস্ত বিষয়গুলি আছে সেগুলি করা সত্যি বলে বিশ্বাস করে, ইতিহাস বলে মানে। ফলে এই পরিস্থিতিতে যেটা ঘটতে পারে সেটা হচ্ছে যে এই রাম মন্দির ইস্যুটা এছাড়া কোনো ইস্যু থাকবে না আর তখন বিজেপির কাছে। তখন কিন্তু এই ইস্যুটা ব্যাপকভাবে তুলে শেষ মরিয়া একটা কামড় দেওয়ার চেষ্টা হবে। কারণ অন্য কোনো উন্নয়নের ইস্যু তখন আর মানুষের মধ্যে থাকবে না, থাকার কথাও নয়। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে যেটা হচ্ছে যে আমরা সমানে সমানে দেখছি কংগ্রেসও কিন্তু ভালোই ধর্মভাবে ঢুকে গেছে এবং প্রচুর মন্দিরে মন্দিরে পুজো দেওয়া, সমস্ত কিছু করা ব্যাপকভাবে করছে। পশ্চিমবঙ্গে তৃণমূলকে আমরা দেখছি না, যারা বিজেপির থেকেও বড় ধার্মিক হয়ে গেছে। এগুলি সবই হচ্ছে নাটক, ভণ্ডামি। বিজেপি হচ্ছে ধর্ম নিয়ে বিজনেস করছে, ব্যবসা করছে, আর কংগ্রেস হচ্ছে ধর্মভণ্ড। সিপিএম যেমন হচ্ছে ধর্মভীরু, আর একই সঙ্গে হচ্ছে ধর্ম তোষণকারী। তো এরা কেউই মানে ধর্ম নিরপেক্ষ নয়, সমস্ত রাজনৈতিক দলগুলি, সংসদীয় পার্টিগুলি। ফলে সবাই হচ্ছে ধর্ম সাপেক্ষ। ঠিক আছে, কেউ সরাসরি বলছে যে আমরা হিন্দুত্ববাদী, কেউ বলছে আমরা মুসলিমত্ববাদী, আর কেউ ধর্মনিরপেক্ষতার ভরংবাজি নিয়ে আসলে কোনো না কোনোভাবে নানা রকম ধর্মকে তোষণ করে যাচ্ছে। যেমন কেউ হিন্দু মৌলবাদের বিরুদ্ধে কিন্তু মুসলিম মৌলবাদের বিরুদ্ধে না। কেউ রাস্তায় গরু খেয়ে দেখাচ্ছে যে আমরা ভীষণ প্রগতিশীল, কিন্তু এদের তথাকথিত মুসলিম যে সদস্যরা আছে ওরা কিন্তু শুয়োর খেয়ে দেখাবে না যে আমরা প্রগতিশীল, কারণ সেখানে আবার তারা মুসলিম মৌলবাদকে তারা বিরোধিতা করে না। এরকম প্রগতিশীল, তথাকথিত বামপন্থী প্রগতিশীলতা আছে। তো আমরা এই সমস্ত ভণ্ডামিগুলিকে বুঝতে হবে। এই ভণ্ডামিগুলি অবলম্বন করেই তো ভোটতন্ত্র চলছে, এবং এই ভোটতন্ত্র সর্বস্ব যে তথাকথিত গণতন্ত্র, এর মধ্যে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে আগামীতে মানুষের সমস্যাকে নিয়ে তো বিরোধী দল আসে এবং উন্নয়নকে সঙ্গে নিয়ে সরকার থাকতে চায়। যখন উন্নয়নকে নিয়ে থাকা যায় না, তখন ওই ধরনের সমস্ত আশেপাশের বিষয়গুলি আছে নজরটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য। ফলে অবধারিতভাবে হয়তো এরকম দেখা যেতে পারে, যদি 11 তারিখ যদি বিজেপির বিপক্ষে যায় সমস্ত কিছু, তাহলে উন্নয়ন থেকে সম্পূর্ণ নজরটা ঘুরিয়ে এই জিগির সর্বস্ব যে সমস্ত যে সামন্তবাদী চিন্তাভাবনাগুলি আছে, যার মূল হচ্ছে এই ধর্মীয় সমস্ত বিষয়টি, যার মূল কেন্দ্রে রাম মন্দির, এটা ব্যাপকভাবে একটা মানুষের মধ্যে আনরেস্ট তৈরি করার অবস্থায় চলে যেতে পারে। তখন কি গণতন্ত্রটা বিপন্ন হবে না? গণতন্ত্র আছে নাকি? আমি তো প্রথমেই বলছি এটা ভোটতন্ত্র। এটা গণতন্ত্র কোথায়? এটা বড় লোকের তন্ত্র। 10% মানুষ, তাদের থেকে আজকে সংসদে 700 কতজন আছে সদস্য, রাজ্যসভা লোকসভা মিলিয়ে, তার মধ্যে 80% হচ্ছে কোটিপতি। ভারতবর্ষের পার ক্যাপিটা ইনকাম কত? প্রত্যেকটা মানুষের রোজগার কত আছে? 90% মানুষের তো নিম্ন মধ্যবিত্ত নয়, দরিদ্র সীমার মধ্যে, দারিদ্র সীমার নিচে আছে প্রায় 80% মানুষ। তো সেখানে পার্লামেন্টে যদি 90% লোকই, মানে 80% থেকে 90% যদি কোটিপতি থাকে, তাহলে কাদের প্রতিনিধিত্ব করছে তারা? ধনী মানুষগুলো সমাজের সমস্ত রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে, প্রশাসনকে নিয়ন্ত্রণ করছে, সমস্ত ক্ষেত্রগুলিকে নিয়ন্ত্রণ করছে। তথাকথিত গণতন্ত্রের 4টা স্তম্ভকে কারা রাজত্ব করছে? 4টা স্তম্ভতে সমস্ত ধনী মানুষগুলো রাজত্ব করছে। তারাই গরিবের জন্য কাঁদছে, তারাই বলছে গরিবের জন্য উন্নয়ন করব। মানুষ, দরিদ্র মানুষের প্রতিনিধিত্ব কোথায়? কোনো প্রতিনিধিত্ব নেই। ফলে দরিদ্র মানুষকে তো দাবার বড়ি হিসেবে ব্যবহার করা হচ্ছে। এখন ভোট যখন আসে তখন এই মানুষগুলিকে নিয়ে কারবারটা করতে হয়, কারণ মানুষগুলি তখন সংখ্যা, সেই সংখ্যা নিয়ে কাজ করতে হয়। এই মানুষগুলির কোনো কোয়ালিটেটিভ অস্তিত্ব নেই, এগুলি কোয়ান্টিটেটিভ অস্তিত্ব আছে। এই কোয়ান্টিটেটিভ বা সংখ্যাগত অস্তিত্বটাকে নিয়ে খেলা করছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো। এই খেলার মধ্যেই আমরা এখন দেখতে পাচ্ছি যে মানুষকে আপাতত বিরোধীরা কি করছে, সমস্ত উন্নয়ন, মানে এই যে সমস্ত মানুষের অভাবগুলো আছে, মানুষের যে অনটনগুলো আছে, ক্ষুধা, দারিদ্র্য এবং কর্মসংস্থানের যে ব্যাপক
সমস্যা আছে এই সমস্যাগুলিকে হাইলাইট করছে এবং সেগুলি সঙ্গতভাবে হাইলাইট করছে, সত্যি কথাই বলছে, কিন্তু এরা যে তা সুরাহা করবে এমন কোনো অবস্থা নেই এবং এরা সরকারে আসলেও মানুষগুলির অবস্থা যেরকম খারাপ আছে সেই খারাপই থাকবে। কিন্তু ঘটনা যেটা হচ্ছে যে মানুষ আবার কিন্তু এদের দ্বারা চালিত হচ্ছে বলেই এদেরকে আবার ভোটের কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে, ভোটটা করিয়ে নেওয়া হচ্ছে এবং এই ভোট করিয়ে নেওয়ার প্রক্রিয়াতে যদি সব কিছু যথাযথ থাকে, একটা আমি মূল বিষয়টা আসতে চাইছি, সময়টা কম আছে, এটা হচ্ছে যে আমরা একটা বিষয় যেটা দেখতে পাচ্ছি বিদ্যমান ব্যবস্থার মধ্যে, আমি বিকল্প ব্যবস্থা বেশি আলোচনা করে সময়টা এখানে আসলে হাতে কম, তো আমি বিদ্যমান ব্যবস্থার মধ্যে দেখতে চাইছি যে সমস্ত রাষ্ট্রের উইংগুলি কিন্তু বিজেপি যেটা ভেবেছিল যে সব কিছু তাদের কন্ট্রোলে আছে, ব্যাপারটা এখন আর সেরকম নেই। একটা সময় ছিল আইন ব্যবস্থা, আইনের কাঠামোটা পুরোটা কন্ট্রোলে, এসে দেখা যাচ্ছে এটা এখন আইনের কন্ট্রোলে নেই, বিজেপির কন্ট্রোলে নেই। বিজেপি অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে যাকে বসিয়েছিলেন তিনি আমেরিকা চলে গেছেন, রিজার্ভ ব্যাংকের গভর্নর পদে যাকে বসিয়েছিলেন ইনি এখন বেসুরো গাইছেন। এরকম কি হচ্ছে, প্রতিটি ক্ষেত্রে এরা যাদেরকে বসিয়েছিল এরাই পরে দেখা যাচ্ছে তাদের বিরুদ্ধে চলে যাচ্ছে। অর্থাৎ অবস্থাটা এরকম আছে, এমনকি শিল্পপতিরা ব্যাপকভাবে ক্ষুব্ধ, নির্দিষ্ট 15-20 জন শিল্পপতি ব্যাপকভাবে লাভবান হয়েছে। তো গোটা ভারতে কি মাত্র 15-20 জন শিল্পপতি নাকি? হাজার হাজার শিল্পপতি আছে, এদের অসন্তোষ তৈরি হয়েছে। এটা তো ক্রনিক ক্যাপিটালিজম, অর্থাৎ কিছু ক্যাপিটালিস্টকে মুনাফা করে, ব্যবসা করে মুনাফার পরিবর্তে সরকার জনগণ থেকে যে ট্যাক্স কালেকশন করছে সেই ট্যাক্সের ভাগ সাবসিডি হিসেবে হোক কিংবা ব্যাংক লোন, ব্যাংক করে দেওয়া, মানে মকুব করে দেওয়ার মধ্যেও তাদেরকে সুবিধাগুলি দিয়ে দিচ্ছে, বিজনেস করতে পারছে না। ফলে পুঁজিবাদী ব্যবস্থাটাই কিন্তু খুব খারাপ অবস্থার মধ্যে চলে গেছে, ব্যবসা করে লাভ করার অবস্থা তো নেই। এই জন্য কী হচ্ছে, ব্যাপক অসন্তোষ কিন্তু অন্যান্য পুঁজিপতিদের মধ্যে মাথাচাড়া দিয়েছে ব্যাপকভাবে, এরও এগেনস্টে চলে যাচ্ছে এবং প্রশাসনের মধ্যে বিশ্বস্ত নেই। সিবিআই বেসুরো গাইছে, তারপরে আরও কি কি আছে, রিজার্ভ ব্যাংকের পুরো বোর্ডটাই বেসুরো গাইছে, সিবিসিও বেসুরো গাইবে কিছুদিন পরে হয়তো। এই সামনে যে মাথা আছেন যিনি, উনি বিজেপির পক্ষে আছেন, উনি সরে গেলেই বেসুরো গাইবে। ফলে কি হচ্ছে যে একমাত্র আরএসএস বিজেপি নিজস্ব কিছু লোক ছাড়া তাদের হাতে কিন্তু ট্রাস্ট করার মতো প্রশাসন স্তরে হোক, আইনি স্তরে হোক, এমনকি পুলিশি ব্যবস্থার মধ্যে হোক, তারা কিন্তু খুঁজে পাচ্ছে না। এর মানে কি? এর মানে হচ্ছে পরিস্থিতিটা পুরোটা যেরকমভাবে হচ্ছে যে এরা যে ভেবেছিল সরকারে আসীন হলেই পুরো রাষ্ট্র ক্ষমতাটার কন্ট্রোল নিয়ে নেব, এই ব্যাপারটা কিন্তু অত সহজ নয়। এবং সেই জায়গাতেই দাঁড়িয়ে ব্যাপারটা হচ্ছে যে অন্য যে বিরোধী শক্তিগুলি আছে এদের মাথাচাড়া দেওয়ার কন্ডিশন আসছে এবং আমার যেটা মনে হচ্ছে যে অনেকটাই এদের ফেভারে চলে আসছে। এই যে মহাজোট হবে যাদেরকে নিয়ে, যে খিচুড়ি তৈরি করা হবে নানা রকম ধান্দাবাজদের নিয়ে, এদের ফেভারে কিন্তু রাষ্ট্র কাঠামোর যে অন্যান্য উইংগুলি আছে এরা কিন্তু অনেকটা চলে আসছে এবং সেটা হচ্ছে বিজেপির পক্ষে একটা অশনি সংকেত। একদম জয়ন্তদা, একদম শেষ পর্যায়ের আলোচনা, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, যেটা বহু চর্চিত বিষয় আমাদের মধ্যে হচ্ছে, এটা স্পেকুলেশন বলতে পারেন। 2019-এর লোকসভা নির্বাচন বা যেটা নিয়ে আজকের আলোচনা, 5 রাজ্যের বিধানসভা নির্বাচন, 11 তারিখের ফলাফলের পর ত্রিপুরা রাজনৈতিক পরিস্থিতির কি কোনো ইতর বিশেষ পরিবর্তন হবে? আচ্ছা, এটাই আসার আগে আমি সংক্ষেপে একটু বলে নিচ্ছি যে প্রথমত যে প্রদীপ্ত অনেকক্ষণ ধরে বলে গেল যে মানে রাম মন্দির ইস্যু, ধর্মীয় জিগির ইত্যাদি। হ্যাঁ, এখন মানে আমি যদি একদম মানে কংক্রিট অ্যানালিসিস করি, মানে তত্ত্বগতভাবে কথাটা ঠিক, হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখন উত্তরপ্রদেশে এখানে সুব্রমণিয়ান স্বামী যখন এসেছিলেন তখন উনি বলেছিলেন যে ভারতবর্ষের 2019-এর যে নির্বাচন হবে সেটা হবে সম্পূর্ণ রাম মন্দির ইস্যুতে, অর্থাৎ ধর্মীয়ভাবে তারা পোলারাইজ করার চেষ্টা করছে। হ্যাঁ, যেটা আমরা আগে উত্তরপ্রদেশের ভোটে আমরা দেখেছিলাম যে যোগী যে চিফ মিনিস্টার হলেন, তো সেখানে একজনও মুসলিম ক্যান্ডিডেট ছিল না। হ্যাঁ, তো উত্তরপ্রদেশে কিন্তু মুসলমানের সংখ্যা প্রচণ্ড, হ্যাঁ, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। তো এখন সেই ফ্যাক্টর কিন্তু এবার খুব বেশি কাজ করবে বলে আমার মনে হয় না। রাম মন্দির ফ্যাক্টর, হ্যাঁ, রাম মন্দির ফ্যাক্টর, কারণ ইকোনমিক ইস্যুস, হ্যাঁ, মানুষের ক্রাইসিস, জব ফ্যাক্টরস, হ্যাঁ, এইগুলো এত সামনে চলে এসছে, হ্যাঁ, যে সেখানে ধর্মীয় জিগির, রাম মন্দির, এসব দিস আর অল নন ইস্যুস। হ্যাঁ, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে এটা নিয়ে যত পোলারাইজ করবে যারা সংখ্যালঘু আছে, হ্যাঁ, তারাও তো উল্টো দিকে যাবে, সেটাও খুব স্বাভাবিক। আর এই রাম মন্দির ইস্যু বা ধর্মীয় ইস্যু, এটা যেটা যেভাবে নর্থ ইন্ডিয়ায় কাজ করে সারা ভারতবর্ষে সেভাবে কাজ করে না। হ্যাঁ, কাজে শুধুমাত্র এই ইস্যুর ওপরে ক্রাইসিসটা উত্তরণের সম্ভাবনা কম। উত্তরপ্রদেশে আপনি দেখুন যে কী অবস্থায় এলে সমাজবাদী দল, হ্যাঁ, মানে
অখিলেশ প্রতাপ এবং মায়াবতী এক জায়গায় চলে আসে, হ্যাঁ, এবং কংগ্রেস, হ্যাঁ, কাশ্মীরে কি অবস্থা হলে পিডিপি, কংগ্রেস, হ্যাঁ, সব মানে এক জায়গায় ন্যাশনাল কনফারেন্স সব এক জায়গায় চলে আসে। তো সারা ভারতবর্ষেই কিন্তু বিজেপির যে অবস্থাটা চলছে সেটা যদি আমরা বিশ্লেষণ করি যে হাওয়াটা কিন্তু তাদের বিপক্ষেই চলছে। তো এই মানে সাধারণভাবে যদি এটা বলি, এখন আমরা তাকিয়ে থাকবো অবশ্যই, হ্যাঁ, এখন 2019-এর মে নাগাদ হয়তো আমাদের ইলেকশন হবে। এখন তখন সেখানে ফলটা কি হতে পারে? অবশ্যই ত্রিপুরায় একটা মানে একটা ইনফ্লুয়েন্স তো পড়বেই। ডিসেম্বরের 11-র পর কি পড়ার কোনো সম্ভাবনা? ডিসেম্বর 11-র পরে সেটা তখন টেস্ট কেস হয়ে যাবে, মানে যখন দেখবে যে যদি এরকম সত্যি হয়, কারণ সবটাই তো আমাদের অ্যানালিস্টটাও তো ভুল হতে পারে, হ্যাঁ, ভুল হতে পারে, হ্যাঁ, এরকম। তো যদি দেখা যায় যে মধ্যপ্রদেশ, রাজস্থান ইত্যাদি ইত্যাদি বা আরও কিছুতে, হ্যাঁ, চলে গেছে, কারণ যখন পোলারাইজ হবে কিন্তু একইভাবে পোলারাইজ হবে, হ্যাঁ, শুধু এখানে দুটো রাজ্য যাবে আর এখানে আরেকটা রাজ্য যাবে না, হ্যাঁ, সেই রকম কিন্তু হবে না, হ্যাঁ, সেখানে 4টিও চলে যেতে পারে, 4-1 বা 4-5 এরকম হতে পারে, পক্ষে বিপক্ষে, হ্যাঁ, এরকম। তো স্বাভাবিকভাবে এর ফলটা কেন এখানে পড়বে? এর প্রধান কারণ হচ্ছে যে আইপিএফটি দল ত্রিপুরায় অনেকবারই হুমকি দিয়েছে, প্রকাশ্যে হুমকি দিয়েছে আমরা চলে যাব। তো আমরা তাদের যদি কম্পোজিশন দেখি যে 44 আছে বিজেপি আইপিএফটি, তো সেখানে 8জন বিধায়ক আছে আইপিএফটির। দ্বিতীয় কথা হচ্ছে যে বিজেপি নিজস্ব ফোর্স কতখানি আছে, হ্যাঁ, কারণ ওরা তো মূলত কংগ্রেসের ফোর্সটা, কংগ্রেসের শক্তিটা, মানে কংগ্রেস থেকে পুষ্টি পেয়ে বিজেপি এখানে ক্ষমতায় এসছে। ওদের নিজস্ব শক্তি তো 1.8%। যে সমস্ত অ্যানালিসিস যারাই বোঝাক, হ্যাঁ, আমরা এই অ্যানালিসিস অন্তত 30-32 বছর ধরে করে আসছি। এখানে বিজেপির তেমন কোনো শক্তি নেই, নিজস্ব কোনো শক্তি নেই। যারা আগে থেকে আরএসএস, বনবাসী কল্যাণ আশ্রম ইত্যাদি করেন, ওদের প্রভাবে এরকম 2%-এর মতো ভোট ওদের ফেভারে আছে, বেশিরভাগটাই হচ্ছে কংগ্রেসের শক্তি। এখন দেখা যাচ্ছে যে মানে একটা কিছু আঁচ পাওয়া যাচ্ছে যে আমরা যদি বলি যেভাবেই তারা ক্ষমতায় এসছে তাদের বিধায়কদের মধ্যে নানা রকম অসন্তোষও আছে, হ্যাঁ, তো সেটা নামটাম করে তো আর কিছু বলা যাবে না, কিন্তু সেটা আছে। তো তখন এই নিয়ে কিভাবে কি হবে, মানে কোনো কিছু উড়িয়ে দেওয়া যায় না আমার মনে হয়। একটা জিনিস আমি বলতে চাই যে ডিসেম্বরের 11 তারিখ যদি 5 রাজ্যের মধ্যে যদি অন্তত 4-1 যদি হয়ে যায় বা 3-2 যদি হয়ে যায় ইউপি এর পক্ষে বা বলা যায় কংগ্রেসের পক্ষে, তাহলে কিন্তু ত্রিপুরাতে সিপিএম অনেকটা জেগে উঠবে, প্রচুর অ্যাক্টিভিটি সিপিএম এর বাড়বে এবং আমরা দেখব যে অনেকটাই উজ্জীবিত হয়ে সিপিএম কর্মীরা কিছু আন্দোলন লড়াই নেমে পড়ছে। কারণ আমি আগের আলোচনাটা বলেছিলাম যে কংগ্রেসের জেগে ওঠার উপর নির্ভর করছে সিপিএম কতটা জাগবে, সিপিএম কতটা অক্সিজেন পাবে, সেটা নির্ভর করছে কংগ্রেস সর্বভারতীয় স্তরে কতটা ডমিনেট করতে পারবে, তার উপর নির্ভর করছে। এবং আমরা দেখেছি যে কিছুদিন আগেও একটা প্রেস মিটে বলা হয়েছে যে তারা আশা করছে সিপিএম নেতৃত্ব যে ত্রিপুরাতে আবার পরিস্থিতি পাল্টাবে। কিভাবে পাল্টাবে তার কোনো সলিউশন কিন্তু ওদের কাছে পাওয়া যায়নি। আসলে সলিউশন এটাই, কংগ্রেস জাগলে সিপিএম জাগবে এবং সেটার যে সম্ভাবনা নেই এটা একেবারেই বলা যায় না, যথেষ্ট ভালো সম্ভাবনা আছে। আমরা আরও 2-3 মাস অপেক্ষা করলে বুঝতে পারবো যে আসলে ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে গড়ায় এবং তার জন্য আমরা আপাতত অপেক্ষা করি। তবে মোটামুটি একটা আঁচ পাওয়া যাচ্ছে কি ঘটতে যাচ্ছে। একদম দর্শক বন্ধুরা, আমাদের আজকের সংলাপ অনুষ্ঠানে যে বিষয়টা ছিল 5 রাজ্যের নির্বাচন এবং গণতন্ত্র, আগামী 11 ডিসেম্বর পর্যন্ত আমরা ওয়েট করবো। 11 ডিসেম্বর দেখবো এই 5 রাজ্যের নির্বাচনে এনডিএর কি ফলাফল হয় বা কংগ্রেস নেতৃত্বাধীন ইউপির কি ফলাফল হয়। এবং এখানে আমাদের প্যানেলিস্টরা বলেছেন যে এই রাজ্যগুলির নির্বাচনী ফলাফলের ওপর কিন্তু 2019 লোকসভা নির্বাচনে অনেকটাই প্রভাব পড়বে সর্বভারতীয় স্তরে এবং রাজ্যের রাজনীতির ক্ষেত্রে এটা বিশেষ একটা পরিবর্তন হবে এখানে ত্রিপুরা রাজ্যে। তো সার্বিকভাবে আমরা চোখ রাখবো। আমরা একটা আলোচনা করলাম, পর্যালোচনা আমাদের প্যানেলিস্টরা করলেন তাদের অভিজ্ঞতা দিয়ে, সর্বভারতীয় স্তরে বিভিন্ন জায়গায় তাদের অভিজ্ঞতা দিয়ে এটা আলোচনা করে যেটা আপনাদের সামনে পর্যালোচনা গেল যে
আমাদের 11 তারিখ পর্যন্ত আমরা ওয়েট করব এবং 11 তারিখ দেখব রেজাল্ট কী হয়। তারপরে 11 তারিখের রেজাল্টের ওপর সর্বভারতীয় রাজনীতি, ত্রিপুরার রাজনীতি সবটাই নির্ভর করবে। সেটা থেকে আমরা লক্ষ্য রাখবো, আপনারা লক্ষ্য রাখবেন। দেখতে থাকুন সংলাপ, যে সংলাপ ভাবায়, যে ভাবনা পথ দেখায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।